আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। একটা খবর সামনে এসেছে এবং সেই খবরটা দেখে বেশ এনকারেজিং লাগছে। আমরা একটা বিষয় নিয়ে বেশ ডিবেট করছিলাম যে আসলে বাংলাদেশ যতদিন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন বা সাফের অধীনে রয়েছে, আমরা কি আসলে সেই লেভেলের ডেভেলপমেন্টটা করতে পারবো কিনা, যেখান থেকে আমাদের র্যাঙ্কিংয়ের উন্নতি হবে এবং আমরা শেষ পর্যন্ত কম্পিটিটিভ ফুটবল খেলে একটা সময় হয়তো বিশ্বকাপও খেলতে পারবো বা অন্তত রেগুলার বেসিসে এশিয়ান কাপ খেলতে পারবো। সেই জায়গাটায় বাংলাদেশ কত জলদি পৌঁছাতে পারবে বা পৌঁছতে হলে আসলে কি কি আমাদের নজরে রাখতে হবে। বিশ্বকাপের কোয়ালিফিকেশন, এশিয়ান কাপ কোয়ালিফিকেশন সেটা তো একটা ভিন্ন জায়গা, তবে র্যাঙ্কিংয়ের উন্নতির যে জায়গাটা সেটা নিয়ে একটা আপডেট আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। যেহেতু কনফার্ম হয়ে গেছে সাফে বাংলাদেশ আয়োজক এবং সাফ চ্যাম্পিয়নশিপ 2026টা নভেম্বরের 4 থেকে 17 তারিখ অনুষ্ঠিত হবে এবছরই। এবং বাংলাদেশ সহ 7টা দল সব মিলে হয়তো অংশগ্রহণ করবে। নেপালের অংশগ্রহণটা নিশ্চিত হবে তারা যখন ফিফার যে ব্যানটা রয়েছে সেটা থেকে তারা বেরিয়ে আসতে পারে কিনা সেটার উপর, এবং ইন্ডিয়াও ডেফিনেটলি তারা পার্টিসিপেট করবে, তবে তাদের মূল দল পাঠাবে নাকি তাদের বি টিম পাঠাবে, কারণ সেই উইন্ডোটাতে তাদেরও কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট বড় বড় ম্যাচ রয়েছে। আমরা জানতাম যে নিউজিল্যান্ডের সঙ্গে তাদের বোধহয় ম্যাচ সেট হয়েছে, সো সেই ম্যাচগুলো তারা খেলবে প্যারালালি, এখানে সাফেও অংশগ্রহণ করবে। ডেফিনেটলি একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট, বাট সাফটা খেলে বাংলাদেশের লাভটা কি হচ্ছে বা বাংলাদেশের র্যাঙ্কিংয়ে কোনো উন্নতি হচ্ছে কিনা সেই বিষয়টা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রবাবল সিনারিও, তিনটা ডিফারেন্ট সিনারিওর কথা যদি আমরা চিন্তা করি, যে বাংলাদেশ এইবারের সাফে যদি সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে, যেখানে তারা অন্তত গ্রুপ পর্বে দুটো ম্যাচ জিতলো এবং তারপর সেমিফাইনালে গেল, মোটামুটি একটা পারফরমেন্স তারা করলো, সেই ক্ষেত্রে কিন্তু 5 থেকে 15 র্যাঙ্কিং পয়েন্টস বাংলাদেশের পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং 181 যেটা বাংলাদেশের কারেন্ট র্যাঙ্কিং রয়েছে সেখান থেকে বেড়ে বাংলাদেশ 170 to 175-এ যেতে পারে। অর্থাৎ 6-7টা র্যাঙ্কিং ওপরের দিকে বাংলাদেশ কিন্তু চলে আসতে পারে যদি একটা ডিসেন্ট রান হয়, যেখানে সেমিফাইনালে গিয়ে বাংলাদেশ সাপোজ হেরে গেল। বাট যদি ফাইনাল পর্যন্ত যেতে পারে আর একটা ম্যাচ যদি বাংলাদেশ জিততে পারে এবং সেই সাথে গ্রুপ পর্বটা যদি ডমিনেট করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের 15 থেকে 25টা র্যাঙ্কিং পয়েন্ট বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটা যদি হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ তারা 160 to 170 রেঞ্জের ভেতরে চলে আসতে পারবে, যেটা একটা মোটামুটি ভালো জাম্প আমার কাছে অন্তত মনে হয়। 181 থেকে আমরা যদি 10, 12, 15 ধাপ এগিয়ে যেতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য বিরাট বড় একটা ব্যাপার। এবং বাংলাদেশের নতুন হেড কোচ যিনি রয়েছেন, এই আমেরিকান থমাস ডুলি, তিনি কিন্তু বলছিলেন যে প্রাথমিকভাবে বাংলাদেশকে তিনি অন্তত 150 to 160 র্যাঙ্কিংয়ের ভেতরে আনতে চান, এবং সেটা আনার সুবর্ণ সুযোগটা তার এই সাফ টুর্নামেন্ট দিয়ে, কারণ থার্ড যে সিনারিওটা রয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, সেখানে কিন্তু চ্যাম্পিয়ন যদি হয় বাংলাদেশ, সাফ চ্যাম্পিয়নশিপ যদি বাংলাদেশ জিততে পারে এবং সেখানে প্রায় প্রতিটা ম্যাচ যদি জিততে পারে, সাপোজ গ্রুপ পর্বেও জিতলো, সেমিফাইনাল ফাইনাল দুটো ম্যাচ জিতলো, এই স্ট্রং পারফরমেন্সেসের ভিত্তিতে কিন্তু বাংলাদেশের 25 থেকে 40 র্যাঙ্কিং পয়েন্ট বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটা যদি হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ রিসেন্ট ইতিহাসে তোমার মনেই পড়ে না এত ভালো একটা পর্যায়ে আমরা যাব। 150 to 160 র্যাঙ্কের ভেতরে আমাদের ঢোকার সম্ভাবনা রয়েছে। সো এই বিষয়টাকে হেলায় ফেলায় করার আসলে উপায় নেই। টুর্নামেন্টের অন্য দলগুলো যাই হোক না কেন, যেই টিমই পাঠাক না কেন, আমার মনে হয় সাফের এই টুর্নামেন্টটা যেহেতু কনফার্ম হয়ে গেছে, বাংলাদেশের উচিত এই টুর্নামেন্টটাকে ডেফিনেটলি সিরিয়াসলি নেওয়া, এবং সেটার জন্য ন্যাশনাল টিমের কি কি আসলে প্রিপারেশন দরকার সেই প্রিপারেশনের দিকে ডেফিনেটলি মনোযোগী হয়। প্রিপারেশনের একটা অংশ ডেফিনেটলি হবে আমাদের লিগ যখন শুরু হচ্ছে, সেখানে প্লেয়াররা কেমন পারফর্ম করছেন বা কাদের উপর স্কাউটরা চোখ রাখছেন, আমাদের ন্যাশনাল টিমের রেডারে কারা আছেন, তাদের পারফরমেন্সটা এনহ্যান্স করার একটা বিষয়। এবং সেই সাথে যারা অরিজিন প্লেয়ার্সরা রয়েছেন, যারা বাইরের লিগগুলোতে খেলছেন, হামজা চৌধুরী, সমিত সোম, তাদের মতো যারা ফুটবলাররা রয়েছেন বা যারা ইনক্লুডেড হতে পারেন বাংলাদেশের এই নভেম্বরের টিমটাতে, ন্যাশনাল টিমে, ফারহান আলী ওয়াহিদ তাকে নিয়ে কথা হচ্ছে, ট্রেভর ইসলামকে নিয়ে কথা হচ্ছে। সো এই প্লেয়াররা কি অ্যাভেলেবল থাকতে পারবেন কিনা বা আসতে পারবেন কিনা। সেপ্টেম্বর উইন্ডোটা এই জন্য আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা ইন্টারন্যাশনাল ব্রেক বাংলাদেশের জন্য। সেই সময়টায় বাংলাদেশের ফিলিপিন্সের সঙ্গে একটা ম্যাচ খেলার যে প্রস্তাব, সেটা আমি শুনছিলাম যে হতে পারে, বা 4 দেশীয় একটা টুর্নামেন্টও বাংলাদেশ আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাদেশের জন্য এই সেপ্টেম্বর উইন্ডোটা ইম্পর্টেন্ট হবে অ্যাজ প্রিপারেশন ফর দ্য নভেম্বর সাফ। তখন একটা স্কোয়াড যখন তৈরি হবে, সেই স্কোয়াডটাই মোস্ট লাইকলি আমার মনে হয় যে সাফের অংশগ্রহণকারী স্কোয়াডটাই হবে। সো সেই জায়গাটাতে ডেফিনেটলি থমাস ডুলি এবং তার টিম ম্যানেজমেন্ট তারা এই ব্যাপারটা নিয়ে চিন্তা করবেন, কোন স্কোয়াড নামাতে চান তারা, শক্তিশালী কত করতে পারি আমরা আমাদের টিমটাকে। বাট কনসার্নের জায়গা ঘুরে ফিরে সেই ওটাই, আসলে র্যাঙ্কিংয়ের উন্নতিটা আমরা ক্লিয়ারলি যদি দেখতেও পাই, সাফের ভেতরে থাকাটা কি বাংলাদেশের জন্য খুব ইউজফুল, নাকি এশিয়ানে যাবেন, আসিয়ানে যাবেন বা এফএফ এ যাবেন, সেই জায়গাগুলো নিয়ে আসলে চিন্তার সময় হয়েছে বলে আমার মনে হয়। এই সাফটাতে যদিও আমার মনে হয় যে র্যাঙ্কিং উন্নতির জন্য
জন্য একটা ভালো স্টেপিং স্টোন হতে পারে এবং বাংলাদেশ সেভাবে করে যেন প্রস্তুতিটা নিতে পারে, হোম কন্ডিশনটার ব্যবহারটা যেন আমরা ঠিকঠাক মতো করতে পারি এবং খুবই কম্পিটিটিভ একটা স্কোয়াড যেন আমরা তৈরি করতে পারি, যেখানে আমাদের সবচেয়ে শক্তিশালী স্কোয়াডটাকে আমরা নামাতে পারি, সেই বিষয়টা আসলে এনশিওর করাটা দরকার। বাট ওই যে নভেম্বরের 4 থেকে 17 এত বড় উইন্ডো তো আর ইন্টারন্যাশনাল উইন্ডো না, বাট এটার ভিতরে যেহেতু সাফটা অনুষ্ঠিত হবে, সেই ক্ষেত্রে আমি জানি না যে অরিজিন প্লেয়াররা কতটুকু আসলে লিওয়ে পাবেন আসার জন্য, কারণ হামজাকে নিয়েও একটা দোটানা রয়েছে। তিনি আসলে লেস্টারের সিজন তখন অনগোয়িং থাকবে, সেই সময়টায় তিনি সেখান থেকে যতটুকু ইন্টারন্যাশনাল ব্রেকের গ্যাপটা পাবেন, সেই গ্যাপে এসে তিনি সাফের পুরোটা পাবেন কিনা বা শুরুর ম্যাচগুলো তাকে তাকে মিস করতে হতে পারে কিনা, সেটাও কিন্তু একটা কনসার্নের জায়গা। সেম গোজ ফর ফারহান আলী ওয়াহিদ। তিনি যদি ফুলহামের সিনিয়র টিমে স্কোয়াডে সুযোগ নাও পান, সেক্ষেত্রেও কিন্তু PL2 বা প্রিমিয়ার লিগ 2 সেখানে কিন্তু তিনি আরও একটা সিজন হয়তো কাটাবেন বা খেলবেন। সো ওই জায়গাতেও কিন্তু তার ছুটি পাওয়া বা এখানে চলে আসা, এইসব বিষয় নিয়ে কিন্তু একটা সন্দেহ থাকবে। সেম উইথ সমিত সোম। সো ওই জায়গাগুলো আমাদের একটু কনসার্ন, বাট আশা করা যায় বাংলাদেশ খুব সিরিয়াসলি এই সাফটাকে নেবে। যেহেতু যা সামনে আছে সেটাই আমাদের আসলে টার্গেট, এই সাফটায় আমরা আয়োজক এবং আমাদের কাছ থেকে ভালো পারফরমেন্স এক্সপেক্টেড। সো সেরকম একটা আশা ভরসা আমরা রাখতে চাই এবং ডেফিনেটলি এই সাফ ধরেও আমাদের র্যাঙ্কিংয়ের উন্নতিটা কিন্তু হতে পারে। 150 to 160 র্যাঙ্কের ভেতরে আমরা কিন্তু চলে আসতে পারি যদি একটা ডমিনেটিং সাফ চ্যাম্পিয়নশিপ আমরা কাটাতে পারি নভেম্বরে। হোপসটা হাই রাখতেই চাই। আরও একবার রিমাইন্ডার দিই, 25 তারিখে লোগো আনভেলিং সেরেমনি হবে এই সাফ চ্যাম্পিয়নশিপ 2026-এর, এবং অগস্টের 1 তারিখে হবে গ্রুপিংয়ের যে লটারি সেটা বা গ্রুপিংয়ের যে ড্র সেটা। সো সেটা দেখলে আমরা আসলে বুঝতে পারবো যে বাংলাদেশ কোন গ্রুপে পড়ছে, কতটুকু শক্তিশালী বা কতটুকু কঠিন অপোনেন্ট বাংলাদেশ পাবে তাদের গ্রুপে, সেই বিষয়গুলো নিয়েও আমরা একটা ধারণা পেয়ে যাব। আপনারা কমেন্ট করে আসলে জানিয়ে দিন বাংলাদেশের সবচাইতে স্ট্রংগেস্ট পসিবল স্কোয়াড তৈরি করতে হলে বাই নভেম্বর, সেপ্টেম্বরের উইন্ডোটাতে আমরা কি কি পরিবর্তন আনতে পারি বা অরিজিন কোন প্লেয়ারদেরকে আমরা এনশিওর করে নিয়ে আসতে পারি 11-এর মধ্যে বা স্কোয়াডের মধ্যে, যেটা আমাদের টিমকে এনহ্যান্স করবে, টিমকে শক্তিশালী করবে, এবং কতটুকু আপনারা আশাবাদী আসলে যে সাফ টুর্নামেন্টটা বাংলাদেশ জিততে পারবে। কারণ ছেলেদের এই সিনিয়র টুর্নামেন্টটা সাফের, সেটাতে কিন্তু বাংলাদেশের রেকর্ড খুবই খুবই সাধারণ মানের বলতে হবে। সেটা মোটামুটি অন্য সব দেশ সাফের ভিতরে ডমিনেট করছে, আমরা কিন্তু সেই জায়গাতেও তেমন সাফল্য পাইনি। সো ইভেন উইনিং দিস সাফ টুর্নামেন্ট উইল বি আ বিগ ডিল ফর দিস বাংলাদেশ ন্যাশনাল টিম। আপনাদের কমেন্ট জানতে চাই, আপনাদের মতামত জানতে চাই। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট ABP।